নর্থ বেঙ্গল কোনো ডেস্টিনেশন নয়, নর্থ বেঙ্গল প্রত্যেক রাইডারের ভালোবাসা। নর্থ বেঙ্গল মানেই পাহাড় দেখে সব কিছু ভুলে গিয়ে মন ভালো করার জায়গা। মনটা বেশ কিছুদিন ধরেই পাহাড় পাহাড় করছিল, তাই ঠিক করে নিলাম পাহাড়ের কোলে কিছুটা সময় হারিয়ে যাব সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। হারিয়ে যাব কিছু অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপে, যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা অনেকটা কমে যায়। ফ্যামিলির ক্ষুদ্রতম মেম্বারের ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল ঠিকই, আবার আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আবার পাহাড় দেখতে পাবো। তাই ভোরের আলো ফোটার আগে কলকাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা টু নর্থ বেঙ্গল রাইড, নেভার এন্ডিং লাভ স্টোরি। ঘড়িতে এখন 5:10, আজকে 21শে এপ্রিল 2025। আজকে আমাদের রাইডটা শুরু করলাম। প্ল্যান তো ছিল ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে যাব, বাট প্ল্যান আনসাকসেসফুল। এই রাইডে আমি একা যাচ্ছি না, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আমার একটা ছোটোবেলার বন্ধু, তো ও এই রাইডে আমার সাথে যাচ্ছে আর আমার বাইকেই যাবে। ফোন করবি বা মাঝখানে যেখানে দাঁড়াবি আমার ফোন করবি। হ্যাঁ, ঠিক আছে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আর আমার যে কো রাইডার আছে ওর সাথে আমি একটু পরেই আলাপ করিয়ে দিচ্ছি। প্রায় 70-80 কিলোমিটার গাড়ি চালানোর পর পেয়ে গেলাম NH-12। 2-4 লেন টারম্যাক রাস্তা দিয়ে আমাদের বাহনকে দ্রুত গতিতে ছোটাতে লাগলাম। আর হ্যাঁ, এটা আমার রাইডিং পার্টনার বুবুন। মুড়ি খেতে খেতে এটা ভাবছে যে 600 কিলোমিটার কিভাবে কমপ্লিট করবে। তো বন্ধুরা, আজকে 6 ঘন্টা রাইড করে আমরা বাড়ি থেকে চলে এসেছি ফারাক্কা ব্যারেজে। তার ডিস্টেন্স প্রায় 330 কিলোমিটার। আজকের টোটাল জার্নির আমরা অর্ধেকটা পথ কভার করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা দেখতে দেখতে হয়ে যাবে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 11:48, মানে ধরুন 12টাই বাজে। আমরা আশা করছি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। কিষানগঞ্জে লাঞ্চটা সেরে ফেললাম, তারপরেই পড়ে গেলাম এক মহা ঝামেলায়। গোপ্রো কোনো মতেই অন হচ্ছে না। গত 1 ঘন্টা ধরে গোপ্রো নিয়ে ঘাটাঘাটি চলছে, কিন্তু কোনোভাবেই অন করতে পারছি না। অটোমেটিক্যালি বারবার অফ হয়ে যাচ্ছে। গোপ্রো ছাড়া কিভাবে ব্লগ হবে কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। আর কোনো উপায় ছিল না, তাই মোটো ব্লগিং ছাড়াই জার্নিটা আমাদের কন্টিনিউ করতে হলো। মনটা বড্ড খারাপ হয়ে গেল, আর কিছুক্ষণ পর ইসলামপুর বাইপাস দেখে আবার মনটা ভালো হয়ে গেল। ইসলামপুর বাইপাস থেকে শিলিগুড়ি মাত্র 70 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, শিলিগুড়ি। ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। প্রায় 13-14 ঘন্টা টাইম লেগে গেছে। আর আমার যে গোপ্রো সমস্যাটা হচ্ছিল, যেটা দেখলাম গোড়ায় গন্ডগোল, মানে ব্যাটারির সমস্যা। মানে ব্যাটারিটা এতটাই কমজোর হয়ে গেছে যে রেকর্ডিং অন করলে নিতে পারছে না, গোপ্রোটা অফ হয়ে যাচ্ছে। তো পাওয়ার কেবিল দিয়ে কানেক্ট করে তখন রেকর্ডিংটা চালু করে দেখলাম গোপ্রো একদম ঠিকঠাক আছে। যাই হোক, একটু ভয় লেগে গেছিল। আর আমাদের একটু বাইরে গিয়ে স্ট্রিট ফুড খাওয়ার কিছু প্ল্যান ছিল, কিন্তু এখন স্ট্রিট ফুড খাওয়ার বদলে বন্ধু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। আর যাওয়া যাবে না, কারণ বাইরে যা জোরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে যাওয়া যাচ্ছে না। আর একটা জিনিস যেটা হয়তো আপনারা ভাবছেন যে এটা কি রকম কি হচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি এলো, প্রপার কিছু দেখালো না, কোন রাস্তায় গেল কি গেল। বিশ্বাস করুন, আমি কলকাতা টু শিলিগুড়ি 7-8 বার করেছি, আর আমার চ্যানেলে কলকাতা টু শিলিগুড়ি 4-5 বার রয়েছে। তো যদি পুরো রাস্তার ইনফরমেশন চাই তো প্লিজ ওটা দেখুন। আর এই ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করছি আমি, মানে আপনারা হয়তো অলরেডি দেখে কিছুটা আইডিয়াও করতে পারছেন যে আমি কি করতে চাইছি। বেসিক্যালি আমার মেন সমস্যা, আমার কেন প্রত্যেক ব্লগারের আমি দেখেছি যে ফার্স্ট যেটা যায়, ধরুন কলকাতা টু শিলিগুড়ি বলুন, কলকাতা টু বারাণসী বলুন, যেখানেই যাক, বা কলকাতা টু মুজফ্ফরপুর বলুন, এই প্রথম ভিডিওর মধ্যে সব থেকে কম জিনিস দেখার থাকে, কিন্তু সব থেকে বেশি ভিউজ হয়। আর মানুষ এটা দেখেই চলে যায়, পরের ভিডিওগুলো
প্রতি ইন্টারেস্ট কমে যায়, আমার মনে হয় যেটা। তো তাই আমি এই ভিডিওটা ট্রাই করছি যে আমি টোটাল যে নর্থ বেঙ্গল জার্নিটা করব সেটা সম্পূর্ণ একটা ভ্লগেই থাকবে, নিজেরা একটু আনন্দ করতে পারে আর একদম বোর না হয়। আজকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম যার নাম তিনচুলে, যার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে মাত্র 50-55 কিলোমিটার। আমরা এখন এই মুহূর্তে সেবক রোডে আছি, যেতে 2 ঘন্টা সময় লাগবে। আর এখন ঘড়িতে বাজে 11টা 23। 7 মাস পর আবার পাহাড়ের দেখা মিলল, বলা যায় একটু ইমোশনাল হয়ে গেলাম। কি আছে এই পাহাড়ে যে বারবার সব কিছু ছেড়ে ছুটে চলে আসতে হয়? না, এর উত্তর আমার কাছে নেই, আর কোনো পাহাড় প্রেমী রাইডারের কাছে এর উত্তর আসে বলে আমার মনে হয় না। কতগুলো মালা বানিয়েছেন? 4000 মালা বানানো হয়ে গেছে। আচ্ছা, 4000 ফুলের মালা। আমরা যা সেবক কালীবাড়ির কাছ থেকে ক্রস করছিলাম, প্রত্যেকবার ভাবি যে মন্দিরটা দর্শন করে যাব, কিন্তু কোনোবারই হয় না। আজকেও ভাবলাম যে ফেরার পথে দর্শন করে যাব, কিন্তু এবারেও মিস হয়ে যেত। তাই কিছু দূর এগিয়ে যাওয়া সত্ত্বেও ফিরে এসে আবার আমরা মন্দিরটা দর্শন করার প্ল্যান করলাম। আর এই যে ডালাটা 100 কত টাকা নিয়েছে? 150 টাকা না? প্রথমে সেবক রোড, আর তারপর আমরা একদম চলে এলাম তিস্তার পাশাপাশি। আর দেন আমরা ওখান থেকে ধরে নিলাম পেশক রোড তিনচুলে যাওয়ার জন্য। তিনচুলের রাস্তা ভালো, কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা। শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সকাল 10টায়, আর এখন দুপুর 2টো। তাই আর একদম খিদে সহ্য হচ্ছিল না। সেরে ফেললাম লাঞ্চটা বাঙালি ধাবা থেকে, ভাত ডাল আর মিক্স সবজি দিয়ে। আমরা তিনচুলে থেকে জাস্ট 1 কিলোমিটার পিছিয়ে আছি, আর এখানে একবার ওয়েদারটা কেমন হয়ে গেছে দেখুন। পুরো কালো কুয়াশা, মানে কুয়াশার মধ্যে অন্ধকার, মানে কিছু দেখতে পাচ্ছি না। একটা গাড়ি উঠে আসছে সেটাও দেখা যাচ্ছে। একদম ওয়েদার পুরো মায়াবী হয়ে গেছে। ঠান্ডা বেশ ভালোই ফিল হচ্ছে এখানে। রাস্তা দেখুন একদম কুয়াশায় ভিজে গেছে পুরো। তারপর চারিদিকে সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে, তিনচুলে। শুধু ফগি ওয়েদারটা সাইডে রেখে দিলে কিন্তু আরএস হোমস্টেটা ছিল অসাধারণ। একদম রোডের পাশে, ভিতরে পার্কিং এর সুব্যবস্থা আছে। আর চারিদিকে সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্ল্যান্টস দিয়ে সুসজ্জিত করা আছে। আর এই হচ্ছে হোমস্টের এন্ট্রেন্স। কিন্তু সব বাইরে খুলতে হবে। এই একটা ডাইনিং এরিয়া সবার জন্যই, 1টা 2টো, আর এই 3 নম্বর রুমটা আমাদের। রুমটা বেশ বড়ই। ভাই শুয়ে ফোন ঘাঁটছে, ল্যাব ছাড়া কোনো কাজ নেই ওর। একটাই ডবল বেড, এখানে একটা টেবিল, একটা উডেন ফিনিশ সুন্দর একটা ওয়াল। আর ওর ফ্যান্টাসি আলাদা, 2টো লাইট জ্বালিয়ে শোবে। কারণটা কি বুঝতে পারছি না। বাথরুমটা দেখা, বাথরুমটা তো মেন। আর এদিক থেকে একটা জানালা আছে যার কোনো ভিউ নেই। বাগান বাইরেটা জাস্ট। আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই, গিজারের ব্যবস্থা আছে। তো ওই হোমস্টে আমাদের 1000 টাকা পার হেড লেগেছে, ইনক্লুডিং ডিনার আর সকালের ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স। পকোড়া, চা। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে বলেই পারে। যাই হোক, কেটে দিব। ছিলাম এই জানলা থেকে একটু পর্দাটা সরা ভিউ দেখবো, পুরো হ্যান্ডেল সমেত উড়ে নিয়েছে। পর্দাটা সরাবি তো তুই, যে কারণে
বন্ধুকে বলেছিলাম বড় মুখ করে কাঞ্চনজঙ্ঘা দেখাবো চল, এখানে এসে শুধু চারোধারে পোড়াই কোড়া। কিছু বল। আন্ধেরা আন্ধেরা, কুয়াশা, শুধু কুয়াশা, কিছু দেখা যায় না। এখান থেকে 10 ফুট দেখতে পাবে না তুমি। হোমস্টে থেকে একটু দূরে একটা দোকানে যাচ্ছি, কিছু স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এসব আনবো। ওরা অবশ্য বললো যে বলে দিলে ওরা এনে দিত, কিন্তু আমরাই বললাম যে একটু হেঁটে যাই। আর একটা ট্রান উঠতে মোটামুটি আমাদের দম হয়ে এসছে। এতটা খাড়াই, অনেকটা করে খাড়াই না, এটা একটা লেভেলে হয়, আস্তে আস্তে যা ওটায়, এটা পুরোটা এরকম উঠছি। রাতে ডিনার করে অনেক আশা করে ঘুমাতে গেলাম যে সকালে ক্লিয়ার ভিউ দেখতে পাবো। সকালে উঠেই হয়ে গেল ডোন ক্র্যাশ। না, তেমন কিছু ক্ষতি হয়নি। আবার উড়িয়ে দিলাম আমার ছোট্ট পাখিকে অনেক উপরে। তিনচুলে সত্যি একটা মায়াবী জায়গা, শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে। একটু নিরিবিলি জায়গা যেখানে আপনি আপনার নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন, প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে পারবেন, আর দেখতে পাবেন রোদ মেঘের খেলা। তিনচুলে সি লেভেল থেকে প্রায় 5800 ফিট উপরে। আর এই জায়গাটা তিনচুলে নাম হওয়ার পিছনে একটা কারণ আছে। এই জায়গাটা সারাউন্ডিং 3টে বড় বড় পাহাড় আছে, যেটা অলমোস্ট দেখতে চুল্লির মতন লাগে বা উনুনের মতন দেখতে লাগে। তাই নেপালি ল্যাঙ্গুয়েজে এই জায়গাটার নাম হয়েছে তিনচুলে। ঠিক আছে, আসছি, টাটা। এই যে দাদারা দাঁড়িয়ে ছিল অরিন্দম দা। অরিন্দম দা খুব বাইক চালাতে ভালোবাসেন। ठीक है ठीक है, हाँ आपका रिकॉर्डिंग हो रहा है। ठीक है ठीक है, बहुत बहुत अच्छा लगा। मैं ये बोल रहा था बहुत जगह घुमा, लेकिन ये बहुत मतलब पीसफुल जगह है। थैंक यू दीदी, থ্যাংক ইউ। এই দিদির হোমস্টে আর দিদির ভাই বুকিংয়ে দেখাশুনো করেন। আমি এই হোমস্টের লিংক বা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এখানে বুক করে চলে আসতে পারেন RS হোমস্টে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি প্রচুর কিন্তু হোমস্টে আছে, কিন্তু কালকে এত কুয়াশা হয়েছিল আমরা কিছু দেখতেই পাচ্ছিলাম না। আমরা এখন এসে দাঁড়িয়েছি গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। আর বাঁদিকটা দেখুন মেঘে ঢেকে আছে, সুন্দর চায়ের বাগান, আর এই দিকটা পুরো লম্বা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। কিন্তু ওয়েদার খারাপের জন্য, আর এমনিতেই এখন এপ্রিল মে মাস, তো এখন তো ভিউটা না পাওয়া একটু স্বাভাবিক। অক্টোবর নভেম্বর এলে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এই আমরা এই উপর দিকে উঠে গেছিলাম তিনচুলের জন্য, আর এখন আমরা পেশক রোডটা কানেক্ট করলাম, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ধোত্রের দিকে। আপ টু ঘুম স্টেশন হয়ে তারপর আমরা ধোত্রে পৌঁছাবো। সামনেই আমাদের লামাহাটটা, এটাও একটা খুব সুন্দর জায়গা। আর এখানে বিশেষত্ব হচ্ছে এই পাইন বন। সামনে আমাদের ঘুম রেলওয়ে স্টেশন, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে 8-10 কিলোমিটার গেলেই দার্জিলিং। আর আমরা বাঁ দিকে চলে যাব মিরিকের দিকে। এখন আমরা মানেভঞ্জনে চলে এসেছি, আর এখান থেকেই কিন্তু সন্ধ্যাকপুর ট্রেক হয়। ধোত্রে ধোত্রে ইস্তার ধোত্রে আর মাত্র এখান থেকে 16 কিলোমিটার বাকি আছে। আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম, আর এত নিরিবিলি জায়গা, পাখির সাউন্ডগুলো শুনুন একবার, একটু মন দিয়ে শুনুন। ধোত্রে, যেটা প্রায় সি লেভেল থেকে 8500 ফুট উপরে,
একটা অসাধারণ পাহাড়ি গ্রাম। যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে পাবেন এমনটা আশা করা যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা, যেদিক তাকাই সেদিকেই একটা আলাদা ল্যান্ডস্কেপ। তুলনামূলক ওয়েদারটাও এখানে অনেকটা ব্রাইট, কিন্তু এতটা ব্রাইট ছিল না যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। ঘড়িতে এখন টাইম সন্ধ্যা 8টা, আর আমরা ধরতে পৌঁছে কি করেছি, সোজা ড্রোন উড়িয়ে দিয়েছি। ড্রোন উড়ানোর পরে যিনি আর কি হোমস্টে দেখাশোনা করেন, তো ওনারা এসে বললেন যে এখানে ড্রোন ফরবিটেড, এখানে ওড়ানো যায় না, আর এখানে নাকি অনেকে উড়িয়েছে, ফাইন টাইনও নেওয়া হয়েছে। তো যাই হোক, আমি তো উড়িয়ে নিয়েছি, রীতিমতো ফুটেজ নিয়ে নিয়েছি, নামিয়েও নিয়েছি। আর ওড়াতে পারবো না, অসুবিধা নেই, যেটুকু নিয়েছি আপনারা তো দেখেইছেন অলরেডি। আমরা যেখানে এসে উঠে আছি, আমাদের পার হেড নিয়েছে 1200। তো লাঞ্চ করেছি আমরা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর সকালে ব্রেকফাস্ট মিলিয়ে পার হেড 1200 করে। আর যে রুমটাতে আছি, একবার আপনাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। রুমের মধ্যে ঢুকে একটা ছোট্ট টেবিল, সব জিনিসপত্র রাখা আছে, একটা বেড, এটা ডবল বেড বলা যায় না, ডবল বেডের থেকে একটু ছোটই, আর একটা সিঙ্গেল বেড। তো এখানে ভাই আছে, এখানে আমি আছি, আমাদের জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আর ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই। আচ্ছা, এখানে গিজার নেই, এই হিটারের ব্যবস্থাটা আছে। তো এই রুম, আজকে আমরা এই রুমেই আছি, আর ভাবছি কাল সকালে নতুন কোথাও যাব। তো চলুন একবার ধরতে সিটিটা একটু ঘুরে আসা যাক পায়ে হেঁটে। আলপাইনিন, আর আমি এখানে জুম করছি। তো এখানে আপনারা নাম্বার দেখে নিতে পারেন, তো নাম্বার দেখে অনলাইনে বুক করে নিতে পারেন। হোমস্টের সামনেই আমার বাইক এখানে পার্ক করা আছে। কফির কাপে চুমুক দিতে দিতে পরের দিনের প্ল্যানটা ঠিক করে ফেললাম। পরের দিনের আগে আজ আমাদের ডিনারের ডাক চলে এলো, কিন্তু ঘড়িতে এখন মাত্র রাত 9টা। তাই আমরা বললাম আমাদের খাবারটা আমাদের রুমেই দিয়ে দিতে। আমরা একটু রাত করে ডিনারটা সারলাম। যোগা দেখলাম, মানে আগে যতবারই এসেছি ততবার শুধু ফগই দেখতে হয়েছে, ফগ ছাড়া কিছু দেখতে হয়। ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখা গুড়ি। তুমি এই দিকে দেখছো কেন মালা? এই ডান দিকে দেখে দাও, দেখে দাও।
আমরা তাবাকশির হোমস্টেতে পৌঁছে গিয়েছি। আর ধোত্রে থেকে তাবাকশির যে জার্নিটা ওটা আমি দেখাতে পারিনি, কারণ আমার গোপ্রোটা মানে পুরো ডেড হয়ে গেছে, কোনোভাবেই অন করতে পারছি না। আমরা যে প্রপার্টিতে এসেছি এই প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমাদের পিছনের টেবিলে লাঞ্চ সার্ভ করে দিয়েছে, আমাদের একটু আসতে লেটই হয়ে গেছে, এখন ঘড়িতে অলরেডি 2টো বাজে। আর তাবাকশি আসার আমার ইচ্ছেটা অনেকদিন আগে থেকেই ছিল। আমি যখন ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করি তখন ইচ্ছে ছিল যে তাবাকশি আসবো, কিন্তু একটা প্রবলেমের জন্য আসতে পারিনি। তাই ঠিক করলাম এই নর্থ বেঙ্গল ট্রিপের লাস্ট দিনটা তাবাকশিতেই কাটাবো। প্রপার্টিটা তো অলরেডি খুবই সুন্দর, আর সব থেকে যেটা সুন্দর লেগেছে এখানকার রুমগুলো। চলুন একবার রুম ট্যুরটা দিয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করব, আর তারপরে আপনাদের প্রপার্টিটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রুমে ঢুকলেই এরকম একটা সুন্দর কিং সাইজ বেড, সামনে একটা আয়না, ওয়াশরুমটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। তো আমাদের পার হেড 1700 করে নিয়েছে। আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, তারপরে আছে ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। তো ইনক্লুডিং সবকিছু নিয়ে 1700 করে পার হেড, একটু বেশি বাট জায়গা অনুযায়ী ঠিকই আছে। আজকে লাঞ্চে আছে রাইস, ডাল, বেগুন ভাজা, স্যালাড, একটা আলুর তরকারি, পাঁপড় আর মাছ, যেটা নর্থ বেঙ্গল ট্রিপে আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। আমরা জাস্ট আমাদের কফিটা শেষ করলাম, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে আছে মোমো, সঙ্গে একটু চাটনি। মানে 1700 টাকা করে পার হেড নিচ্ছে, ঠিক আছে, কিন্তু পুরো পয়সা উসুল। আমাদের এই রাস্তা দিয়ে নিচে নেমে এলে বাঁ দিকের কটেজটা আমরা আছি, ডান দিকে একটা কটেজ আছে। টোটাল 2টো কটেজ মিলিয়ে 4টে রুম আছে। আর এই গ্যারেজে আমাদের বাইকটা পার্ক করা আছে। একটা ছোট্ট কটেজ, এই কটেজটা নতুন তৈরি হচ্ছে। কটেজের ঠিক উল্টো দিকে আরো 2টো কটেজ আছে, বাঁ দিকে দেখা যাচ্ছে। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। তো আমাদের টেবিলে ব্রেকফাস্ট চলে এসছে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর একটা ছোলার সবজি। তো আমরা ব্রেকফাস্টটা করবো, লাগেজ গোছানো হয়ে গেছে, বাইকে বাঁধবো, বেঁধে আমরা বেরিয়ে পড়বো আজকে বাড়ির জন্য। নর্থ বেঙ্গলের রাইড শেষ এখানেই। আর এই যে তাবাকশির প্রপার্টিটা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানান। টোটাল এই নর্থ বেঙ্গল রাইডটা যেটা আমাদের সঙ্গে আপনারা ঘুরলেন, তো এই রাইডটা, এই ব্লগটা কেমন লাগলো সেটাও একবার আমাকে কমেন্টে জানান। আর একটু নতুন রকমের অ্যাপ্রোচ নিয়ে নতুন রকমের ট্রাই করলাম, হতে পারে খারাপ হয়েছে কিংবা ভালো হতে পারে, সেটা তো আপনারাই বলতে পারবেন। এই ব্লগটা এই পর্যন্তই ছিল, এই নর্থ বেঙ্গল সিরিজটা এই পর্যন্ত ছিল। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।